আজকে আমি যেই সেটিংয়ে বসছি, মানে একেবারে ব্লেজার থেকে শুরু করে আমার সামনে হচ্ছে খাতা, তারপর কলম রাখা, আমার নিজের কাছে হচ্ছে নিউজ রিপোর্টার লাগতেছে যে আমি নিউজ প্রেজেন্ট করতে যাচ্ছি। এনিওয়েজ, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আইএলস লিসনিংয়ে আমি কিভাবে 8.5 পেয়েছি সেই বিষয়টা নিয়ে। বেসিকলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 9টা প্র্যাকটিসই বলা যায় বা এক্সারসাইজ বলা যায়, যেগুলো আমার বিশ্বাস আমাকে অনেক হেল্প করছিল, এবং এই অ্যাক্টিভিটিস বা প্র্যাকটিসের কারণেই আমি মনে করি যে লিসনিং মানে একটা ভালো স্কোর আসছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আশা করি এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে লিসনিংয়ে একটা ভালো স্কোর করার জন্য যত ধরনের প্র্যাকটিসেস, যত ধরনের এক্সারসাইজ দরকার, তার সম্পর্কে আপনার একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন। বিফোর আই বিগিন, ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, তাহলে কি করা লাগবে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে, এই ভিডিওটা লাইক দেওয়া লাগবে, এবং পসিবল হলে ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এনিওয়েজ, আমরা হচ্ছে প্রথম কাজটাতে আসি। প্রথম কাজটা হচ্ছে, আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম, বেসিক্যালি 11 এবং 12-এ হবে, তখন হচ্ছে আমি ইংলিশ প্রচুর মুভি দেখতাম। তো আমার হচ্ছে এই যে মুভি এবং টিভি শো দেখার যে অভ্যাস এইটা আমি মনে করি আইএলস লিসনিং আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। আমি মুভি এবং টিভি সিরিজ দেখার কারণে দেখা গেছে যে না, এক্সামের প্রস্তুতি নেওয়ার আগেও লিসনিংটা আমার একটা জায়গায় ছিল। মানে আমি যখন কোনো কিছু লিসনিং শুনতাম, আমি বুঝতে পারতাম। তো আমার হচ্ছে প্রথম টিপটা আপনাদের জন্য হচ্ছে যে ডেইলি আপনি একটা টাইমে মুভি, টিভি সিরিজ বা অন্য যে কোনো আপনার ইন্টারেস্টের সাথে যায় এরকম যে কোনো কিছু আপনি হচ্ছে লিসনিং শুনবেন। ইট ডাজন্ট মিন যে আপনাকে সবসময় মুভি দেখা লাগবে বা টিভি শো দেখা লাগবে। আমি টিভি সিরিজ এবং মুভি দেখতাম, এবং এই বিষয়টা আমাকে হেল্প করছে। আপনি আপনার ইন্টারেস্টের সাথে যায় ওইরকম কিছু দেখতে পারেন, ডকুমেন্টারি দেখতে পারেন, আপনি হচ্ছে টেড টক দেখতে পারেন, হোয়াট এভার ইন্টারেস্ট ইউ। সো এই কাজটা আমরা করতে পারি। আমরা প্রতিদিন একটা সময় 1 ঘন্টা বা 45 মিনিট আমরা হচ্ছে লিসনিং শুনবো, মুভি, টিভি শো, বিবিসি, স্কাই নিউজ, যেই জিনিসটা আমার ইন্টারেস্টের সাথে যায় ওইরকম কিছু একটা আমি লিসনিং শুনবো। আমি মনে করি এই লিসনিং শোনার বা এই মুভি বা টিভি সিরিজ দেখার অভ্যাসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। 2 নম্বর যে কাজটা আমি করছি এটা হচ্ছে আমি পডকাস্ট শুনতাম। আমার পছন্দের একটা পডকাস্ট হচ্ছে নো সাচ থিং এজ এ ফিশ। এটা হচ্ছে একটা ব্রিটিশ পডকাস্ট, যেটা আমি অনেক দিন শুনছি। দেখা যেত একটা সময় গিয়ে আসলে মুভি, টিভি সিরিজ দেখা সম্ভব হচ্ছে না, টাইম টেবিল সব মিলায়, তখন হচ্ছে আমি পডকাস্ট শুনতাম। পডকাস্ট শোনার ফ্যাসিলিটি হচ্ছে এটার জন্য আমার আলাদা বাসায় বসে দেখা লাগতেছে না। দেখা যাচ্ছে আমি আমার অফিসে আসতেছি বা আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি জাস্ট হেডফোন লাগাই শুনে শুনে যাচ্ছি। সো এই কাজটা আমরা করতে পারি। বা যারা আমরা আসলে মুভি, টিভি সিরিজ দেখার অভ্যাস নাই বা আমরা আসলে ওইগুলো দেখা অতটা পছন্দ করি না, তারা পডকাস্ট শুনতে পারি। এবং যেমনটা বললাম, আপনি পডকাস্ট শোনার জন্য আলাদা প্ল্যান করার দরকার নাই। আপনি হচ্ছে কোনো জায়গায় যাচ্ছেন, ট্রাফিকে আটকা আছেন, তখন হচ্ছে আপনি হেডফোন লাগায় একটা পডকাস্ট শুনতে পারেন। তো পডকাস্ট শোনা এইটা আমার কাছে মনে হয় যে না, আমার লিসনিংয়ে বা আমার স্পিকিংয়ে আমার মনে হয়েছে যে একটা বিশাল চেঞ্জ নিয়ে আসছে। আপনাদের মনে হতে পারে যে না, লিসনিংয়ের সাথে স্পিকিংটা কীভাবে ইনভলভ। ওয়েল, আপনি যদি আপনার স্পিকিং ইমপ্রুভ করতে চান, লিসনিংয়ের অল্টারনেটিভ নাই। এই বিষয়টা নিয়ে হয়তো বা সামনে কোনো ভিডিওতে কথা বলবো, আজকে আর ওই বিষয়টাতে আমরা আলোকপাত করতেছি না। 3 নম্বর যে টিপ এইটা আমার মনে হয় লিসনিং স্কিল ইমপ্রুভ করার জন্য দি বেস্ট স্ট্র্যাটেজি। এটা হচ্ছে ট্রান্সক্রাইব করা। ট্রান্সক্রাইব মানে কি? ট্রান্সক্রাইব মানে হচ্ছে আপনি একটা অডিও ক্লিপ নেবেন, নিয়ে ওইটা আপনি পুরোটা শুনে শুনে লিখবেন। আপনি একটু শুনলেন, বুঝতে পারেন নাই, আপনি পজ করে আবার শুনেন, দেন হচ্ছে আপনি ওইটা লেখার চেষ্টা করেন। এই যে ট্রান্সক্রাইবিংয়ের এই যে অ্যাক্টিভিটি এইটা লিসনিং স্কিল কম সময়ে ইমপ্রুভ করার জন্য দি বেস্ট টেকনিক। এই কাজটা আমি আমার আইএলটিএস ব্যাচেসগুলোতে করাই। দেখা যায় প্রতি ক্লাসে আমি তাদেরকে একটা অডিও ক্লিপ দেই, এবং তাদের কাজ হচ্ছে এইটা অডিও ক্লিপটা শুনে শুনে লিখে নিয়ে আসা। কোন জায়গা থেকে ট্রান্সক্রাইব করবেন? বেস্ট রিসোর্সেস হচ্ছে আপনি কেমব্রিজের বই যেগুলো আছে ওগুলো থেকে প্র্যাকটিস করেন। কেমব্রিজের পার্ট 2 বা পার্ট 4 লিসনিংয়ের আমরা জানি মনোলগ, একজন স্পিকার থাকেন। সো আপনি প্রতিদিন ওইখান থেকে একটা ক্লিপ ট্রান্সক্রাইব করতে পারেন। আপনি একটা ক্লিপ নিলেন, প্লে করলেন, একটু শুনলেন, শোনার পর আপনি ওই অডিও পজ করে আপনি লিখলেন। যদি বুঝতে না পারেন, আপনি আবার শুনলেন। এইভাবে যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারতেছেন, ওই ক্লিপটা আপনি বারবার শুনবেন। খেয়াল করে দেখেন, একটা সেন্টেন্স হয়তো বা আপনি প্রথমে একবার শুনছেন, শোনার পর আপনি কোনো কিছুই বুঝতে পারেন নাই। আপনি কি করলেন? আপনি আবার ওইটা প্লে করলেন, আবার কোনো কিছুই বুঝতে পারেন নাই। এইভাবে 3 নাম্বার 4 নাম্বার অ্যাটেম্পটে গিয়ে আপনি একটু বুঝতে পারলেন। 5 নাম্বার 6 নাম্বারে যাওয়ার পর হয়তো আপনি পুরো সেন্টেন্সটা ধরতে পারছেন। তার মানে কি? যতবার আপনি ফেইল্ড হচ্ছেন এবং আবার চেষ্টা করতেছেন করে আপনি ধরতে পারতেছেন, ততবারই কিন্তু একটু একটু করে আপনার ইমপ্রুভমেন্টটা হচ্ছে। তো এই ট্রান্সক্রাইবিং এইটা হচ্ছে আমাদের লিসনিং স্কিল ইমপ্রুভ করার জন্য দি বেস্ট স্ট্র্যাটেজি।
তো যেমনটা বললাম আমরা কেমব্রিজ থেকে ট্রান্সক্রাইব করতে পারি, কারণ কেমব্রিজ বইয়ের পিছনে কিন্তু ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে। সো ট্রান্সক্রাইব করার পর আমি এবার চেক করতে পারতেছি যে না আমার এখানে কোনো ভুল হয়েছে কিনা, স্পেলিং মিস্টেক আছে কিনা, বা আমি যেটা লিখছি এটা ঠিক আছে কিনা। বাই দ্য ওয়ে, লিসনিংয়ে আমাদের একটা ইস্যু হচ্ছে স্পেলিং মিস্টেক। দেখা যায় যে না আমি আনসার ধরতে পারি কিন্তু বানান লেখার সময় আনসার ভুল হয়ে যায়। তো ওই জন্য এই যে ট্রান্সক্রাইব যখন আমি করতেছি তখন কিন্তু এখানে আমার স্পেলিংটাও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কারণ আপনি শুনতেছেন, আপনি শুনে লিখতেছেন, তার মানে কি আপনার স্পেলিংটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম তখন এই ট্রান্সক্রাইবিংয়ের প্র্যাকটিসটা আমি করছি। আমি খুব সম্ভবত 20টা থেকে 25টার মতো অডিও ক্লিপ ট্রান্সক্রাইব করছি। আমার একটা সমস্যা ছিল, দেখা যাইতো যে আমার বানান খুব একটা ভুল হয় না, তবে আমার কনসেন্ট্রেশনের ঝামেলা হইতো। দেখা যেত আমি শুনতেছি, একটু পর দেখা গেছে যে আমি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছি। তো আমি যখন ট্রান্সক্রাইবিং করতাম বা কয়েকটা ট্রান্সক্রাইব করার পর মনে হয়েছে যে আমি কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতে পারছি, কারণ ট্রান্সক্রাইব করতে গিয়ে একটা জিনিস আমার বারবার মন দিয়ে শোনা লাগতেছে। তো এই জিনিসটা কনসেন্ট্রেশন করতে না পারার যে সমস্যা ছিল সেইটা আমাকে সর্ট আউট করতে হেল্প করছে। সো আমার 3 নাম্বার টিপ হচ্ছে আপনারা ট্রান্সক্রাইব করতে পারেন লিসনিং স্কিলটা ইমপ্রুভ করার জন্য। 4 নাম্বার টিপটা হচ্ছে ক্যাপিটালাইজ পার্ট 1 এবং পার্ট 2। আমরা জানি আইএলটিএস লিসনিং এর 4টা পার্টের মধ্যে সবচেয়ে সহজ পার্ট হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1 এবং পার্ট 2 তে কোয়েশ্চেন্স করা থাকে 20টা। এটা আমি সবসময় বলি, কেউ যদি লিসনিং একটা ভালো স্কোর করতে চায় তাহলে পার্ট 1 এবং পার্ট 2 তে তার 18 থেকে 19টা হওয়া লাগবে। তো আপনি হচ্ছে প্রথমে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে কাজ করতে পারেন। আপনি চেষ্টা করেন যে না পার্ট 1 এবং পার্ট 2 তে আপনি 18 থেকে 19টা সিকিউর করতে পারেন, ওইভাবেই আপনি প্র্যাকটিস করেন। আমরা অনেকেই আছি যে আমরা বলি স্যার আমার লিসনিংয়ে তো এমসিকিউ এর সমস্যা, আমি সেকশন 3 তে গেলে ঝামেলা লাগাই ফেলি। তো তখন আমি বলি যে আপনার পার্ট 1 এবং পার্ট 2 তে কয়টা হয়? দেখা গেল পার্ট 1 এবং পার্ট 2 তে আপনার হয় 10টা 12টা, সেই ক্ষেত্রে পার্ট 3 তে তো আপনার সমস্যা থাকবেই। আবার অনেকেই আছি দেখা যায় না পার্ট 1 পারি আবার পার্ট 4 পারি, পার্ট 2 এবং পার্ট 3 তে সমস্যা হয়। এটা তখনই হয় যখন পার্ট 2টা তারা একটু ডিফিকাল্ট করে, পার্ট 2 ডিফিকাল্ট করলে পার্ট 2টা একটু সহজ করে, আর পার্ট 2 সহজ করলে পার্ট 4টা ডিফিকাল্ট করে। রিগার্ডলেস আমি আপনাদেরকে বলবো আগে হচ্ছে আপনারা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে কাজ করতে পারেন। আপনি টার্গেট রাখেন যে পার্ট 1 এবং পার্ট 2 তে আপনি যে কোনো জায়গা থেকে দিলেই আপনার 18 থেকে 19টা আসবে। দেখেন পার্ট 1 এবং পার্ট 2 তে যদি আপনার 18-19টা চলে আসে, তার মানে আপনার হাতে কিন্তু এখন আরো 20টা কোয়েশ্চেন্স আছে। তো এখান থেকে যদি আপনার 5-6টা ভুল যায়ও, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড স্কোর চলে আসতেছে, 7, 7.5, 8 কিন্তু চলে আসতেছে। 35 পেলে আমরা জানি 8। তার মানে যদি আপনি লিসনিং একটা ভালো স্কোর করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দেওয়া লাগবে পার্ট 1 এবং পার্ট 2 তে। মিনিমাম পার্ট 1 এবং পার্ট 2 তে 16 থেকে 17টা তো পাওয়াই উচিত। যদি 16 থেকে 17টা না আসে, সেক্ষেত্রে লিসনিং একটা স্ট্যান্ডার্ড স্কোর আসবে না। সো আমার 4 নাম্বার টিপটা হচ্ছে আপনারা পার্ট 1 এবং পার্ট 2 তে গুরুত্ব দিবেন, হুইচ মিনস এইখানে আপনি আগে 17, 18, 19টা মেক শিওর করবেন, এরপরে আপনি হচ্ছে বাকি সেকশনসগুলোতে যাবেন। আমাদের 5 নাম্বার কাজটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট পড়া। ট্রান্সক্রিপ্ট আমরা কোন জায়গা থেকে পড়বো? এটা হচ্ছে কেমব্রিজ বইয়ের পিছনে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন প্রত্যেকটা লিসনিং টেস্টের কিন্তু তারা টেপ স্ক্রিপ্ট দিয়ে দেয়। তো আপনি হচ্ছে একটা লিসনিং টেস্ট দেওয়ার পরে আপনি ওই টেপ স্ক্রিপ্টটা বের করবেন, বের করে আপনি ওই অডিওটা প্লে করবেন, প্লে করে আপনি হচ্ছে এই টেপ স্ক্রিপ্টটা পড়বেন। মানে অডিও প্লেই হবে আর আপনি তার সাথে সাথে মিলাবেন তারা কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্সটা পড়তেছে। এই কাজটা লিসনিং স্কিল ইমপ্রুভ করার জন্য ওয়ান অফ দি বেস্ট প্র্যাকটিসেস। কেন? কারণ আপনি যখন অডিও প্লে করে টেপ স্ক্রিপ্ট পড়তেছেন তখন কিন্তু আপনি অ্যাক্টিভলি ওই শব্দগুলো শুনতেছেন, যেই কাজটা আমরা মুভি টিভি সিরিজ যখন দেখি তখন হয় না, বিকজ ওইখানে আমরা মূল ফোকাসটা অ্যাকচুয়ালি কনসেপ্ট বা স্টোরির উপর দেই রাদার দেন দ্য ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনি যখন টেপ স্ক্রিপ্ট পড়তেছেন অডিও প্লে করে, তখন কিন্তু আপনি অ্যাক্টিভলি লিসনিং শুনতেছেন। তো 5 নাম্বার টিপটা হচ্ছে কেমব্রিজ বইয়ের ট্রান্সক্রিপ্টগুলো আমরা পড়ব। কিভাবে? অডিও প্লে করে ট্রান্সক্রিপ্ট আমরা পড়ব। এই কাজটা আমরা আরেকটু বেশি ইফেক্টিভ করতে পারি। কিভাবে? আমরা জানি লিসনিং অনেক ক্ষেত্রেই আমাদের ইয়েস এর জন্য আনসার ভুল হয়। তো আমরা টেপ স্ক্রিপ্টটা পড়ার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা কালার বা হাইলাইটার নিব। হাইলাইটার নিয়ে যতগুলো শব্দের সাথে এস বা ইয়েস দেয়া আছে সবগুলো আমি হাইলাইট করব। এরপরে আমি টেপ স্ক্রিপ্টটা অডিওটা প্লে করব। তাহলে হাইলাইট করলে যেটা হবে, আমি যখন টেপ অডিওটা শুনবো
এবং অডিওতে যখন ওই এস ইএস জাতীয় শব্দগুলো বলবে তখন কিন্তু এটা আমার মাথায় এক্সট্রা নক করবে যে না এখানে এস ইএস শব্দ বলতেছে। এইভাবে দেখা যাবে এস ইএস এর প্রতি আমার একটা কনসিয়াসনেস তৈরি হয়ে যাবে, যেটা আমার মেইন এক্সামে এস ইএস জাতীয় আনসার ধরতে সহায়তা করবে। সো 5 নাম্বার টিপটা হচ্ছে কেমব্রিজ বই থেকে আমরা টেপ স্ক্রিপ্টটা পড়ব। কিভাবে? অডিও প্লে করে। 6 নাম্বার যে কাজটা আমি করছিলাম তা হচ্ছে আমি সেকশন 3 নিয়ে আলাদা কাজ করছি। কারণ সবার মধ্যে একটা সময় দেখা গেছে যে না সেকশন 3-তে বেশি ভুল হচ্ছে, বিকজ এমসিকিউ ম্যাচিং কোয়েশনস আসলে দেখা যাচ্ছে এখানে 3-4টা আনসার বা 4-5টা আনসার ভুল হয়ে যাচ্ছে। তখন আমি কি করছি, আমি 2টা কেমব্রিজ বই নিছি, নিয়ে আমি ওই বই থেকে শুধুমাত্র সেকশন 3 প্র্যাকটিস করছি। কিভাবে? আমি হচ্ছে একটা সেকশন 3 দিছি, সেকশন 3 দেওয়ার পর দেখা গেছে যে না 10টার মধ্যে আমি 10টা ধরতে পারিনি, 5টা 6টা 7টা আমি ধরতে পারছি। আমি তখন কি করছি, আনসার চেক না করে ওই সেকশন 3টা আমি আবার সলভ করছি। এখন আমার টার্গেট হচ্ছে আমি যেগুলো ধরতে পারি নাই সেইগুলো যদি আমি ধরতে পারি। এইভাবে দেখা গেছে একটা সেকশন 3 আমি 2বার 3বার পর্যন্ত দিছি। তো এই কাজটা একটা সময় দেখা গেছে যে না আমার সেকশন 3-তে একটা কনফিডেন্স নিয়ে আসতে সাহায্য করছে, বিকজ আমি 2টা কেমব্রিজ বইয়ে আমি সেকশন 3 কয়টা পাচ্ছি, 8টা সেকশন 3 পাচ্ছি। তো আমি যখন 8টা সেকশন 3 এইভাবে 3বার 4বার করে দিছি, দেখা গেছে যে না সেকশন 3-তে আমার যে ফোবিয়া ছিল সেটা দূর হয়ে গেছে এবং এখানে আমার কিছু স্কোরও বুস্ট হয়ে গেছে। তো 6 নাম্বার টিপটা হচ্ছে আমাদের যাদের সেকশন 3 বা সেকশন 4-এ বেশি ভুল হচ্ছে, আমরা 2টা কেমব্রিজ বই নিতে পারি, নিয়ে ওইগুলা থেকে আমরা আলাদা আমি যেইভাবে বললাম ওইভাবে সেকশন 3 এবং সেকশন 4 প্র্যাকটিস করতে পারি। 7 নাম্বার যে টিপ যেইটা, এইটার গুরুত্ব আমার মতে অনেক। আমরা যারা আইএলটিএস-এর প্রস্তুতি নিচ্ছি তাদের লিসনিংয়ে সেকশন 3-তে মানে পার্ট 3-তে বা এমসিকিউ কোয়েশ্চন টাইপসের সমস্যা হয় না, এরকম মনে হয় ক্যান্ডিডেট পাওয়াটা একটু ডিফিকাল্ট। দেখা যায় যাদের সমস্যা হয় মেজরিটি সমস্যা হচ্ছে সেকশন 3-তে, মেজরিটি সমস্যা হচ্ছে লিসনিং এমসিকিউতে। লিসনিং এমসিকিউতে কোনো সমস্যা নাই, লিসনিং ম্যাচিং কোয়েশ্চনসে কোনো সমস্যা নাই, সেকশন 3-তে কোনো সমস্যা নাই, এরকম স্টুডেন্ট পাওয়া একটু কঠিনই। আর যাদের আসলে লিসনিং এমসিকিউয়ে বা সেকশন 3-তে কোনো সমস্যা নাই, তাদের ব্যান্ডটা অনেক উপরে, তারা এমনিতেই শুনে বুঝতে পারে। তো এই যে সমস্যা যেটা, এইটা দূর করার আগে আমাদের বুঝতে পারা লাগবে যে আসলে এখানে সমস্যাটা কেন হচ্ছে, সেকশন 3-তে যে আমাদের আনসার ভুল হচ্ছে এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, সেকশন 3-তে মেইনলি এমসিকিউ আসে এবং ম্যাচিং কোয়েশ্চনস দেয়। তার মানে এমসিকিউ এর ক্ষেত্রে কোয়েশ্চনসগুলো যথেষ্ট লম্বা থাকে, তারপর অপশনসগুলো লম্বা থাকে। তারা যে সময় দেয় পড়ার জন্য, দেখা যায় আমরা আসলে পড়ে বুঝতে পারি না, মানে পড়ে শেষ করতে পারি না, এবং দেখা যায় এর আগে অডিও প্লে হয়ে যায়। তার মানে যেখানে আমি কোয়েশ্চনসই পড়তে পারি নাই সেখানে আমি আনসার কিভাবে দিব। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে জন্য আমার অ্যাকচুয়ালি সেকশন 3-তে আনসার ভালো করতে পারতেছি। তারপর আপনি খেয়াল করে দেখেন যে সেকশন 3-তে একদিন তারা রিসার্চের টপিক দিচ্ছে, একদিন দিচ্ছে টেকনোলজি নিয়ে, আরেকদিন দিচ্ছে আইটি নিয়ে, আরেকদিন দিচ্ছে অন্য কিছু নিয়ে। তার মানে টপিকস যেগুলা ওইগুলো ভেরি করতেছে। আজকে একটা টপিক থাকলে পরের টেস্টে অন্য একটা টপিক আসতেছে। সো যদি এইরকম হয়, আমরা এরকম একটা অভ্যাস তৈরি করতে পারি যে না প্রতিদিন আমরা নতুন নতুন টপিকের ওপর কিছু লিসনিং শুনবো, তাহলে যেটা হবে আমি যখনই নতুন নতুন টপিক্সের উপর লিসনিং শুনতেছি, নতুন নতুন টপিক্স, নতুন নতুন ভোকাবুলারি আমি শিখতে পারতেছি, ডিফারেন্ট এরিয়াজের আমি ভোকাবুলারি শিখতে পারতেছি। তো এই যে ডিফারেন্ট এরিয়াজ, ডিফারেন্ট টপিক্সের ওপর লিসনিং প্র্যাকটিস করার একটা বেস্ট রিসোর্স হচ্ছে টেড টক্স। আপনি যদি ইউটিউবে টেড টক্স লিখে সার্চ করেন তাহলে অসংখ্য ভিডিও পাবেন। সো আপনি এরকম একটা অভ্যাস তৈরি করতে পারেন যে প্রতিদিন আপনি টেড টক্স থেকে একটা বা 2টা লেকচার শুনবেন, সাইকোলজি থেকে শুরু করে মেডিসিন, আইটি, মানে কোন বিষয়টা অ্যাকচুয়ালি টেড টকে নাই। সো আপনি এরকম একটা অভ্যাস তৈরি করতে পারেন যে প্রতিদিন আপনি টেড টক থেকে একটা বা 2টা লেকচার শুনবেন। আমার মনে হয় যে এই কাজটা আমাদের লিসনিং স্কিল ইমপ্রুভ করা সহ বিশেষ করে সেকশন 3-তে স্কিল ইমপ্রুভ করতে অনেকটা সাহায্য করবে। বিকজ আপনি যখনই নতুন কোনো টপিক নিয়ে একটা লেকচার শুনতেছেন তখনই কিন্তু আপনি নতুন নতুন ভোকাবুলারি শিখতেছেন, নতুন আপনি আইডিয়া পাচ্ছেন, হয়তো বা এইরকমই একটা আইডিয়া আপনি আপনার টেস্টে পেয়ে যেতে পারেন। তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সেকশন 3-তে এইটা আমাদেরকে সাপোর্ট দিবে। ইনফ্যাক্ট এই কাজটা আমি করছি, যদিও এটা আমার একটু কম করা হয়েছে, বাট আমার মতে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং উই ক্যান ডু। ইনফ্যাক্ট টেড টকের যেই লেকচার্স যেগুলা, যেই টক্স যেগুলা, এগুলা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়ের ওপর থাকে। সো আপনি যদি এগুলা সাবটাইটেল অন করে শুনেন তাহলে আপনার লিসনিং স্কিলটাও তো ইমপ্রুভ হবে, পাশাপাশি আপনি নতুন একটা আইডিয়া সম্পর্কেও জানতে পারবেন।
সো আমার 7 নম্বর টিপটা হচ্ছে আমরা প্রতিদিন টেড টক থেকে একটা বা দুইটা লেকচার শুনবো। 8 নম্বর যে টিপ যেটা সেটা হচ্ছে উচ্চারণ নিয়ে। আপনি যদি আইএলস লিসনিংয়ে আপনার স্কিল ইমপ্রুভ করতে চান সেই ক্ষেত্রে আপনার উচ্চারণ নিয়ে কাজ করা লাগবে। কারণ আপনি যদি নেটিভ স্পিকারদের ইংলিশ শুনে বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আইএলস লিসনিংয়ে ভালো একটা স্কোর করা কিন্তু ডিফিকাল্ট। তো উচ্চারণ নিয়ে কীভাবে কাজ করবেন, বেসিকলি এই ভিডিওতে আমরা আগে যে 7টা টিপস শেয়ার করছি, যখন আপনি এগুলো করবেন একটু একটু করে কিন্তু আপনার উচ্চারণটা ইমপ্রুভ হবে। এর পাশাপাশি আমরা জানি ইংলিশে অ্যালফাবেট হচ্ছে 26টা কিন্তু সাউন্ড হচ্ছে 44টা। তো ওই যে সাউন্ড যেটা ওইগুলাকে আইপিএ বলে, আপনি ওই সাউন্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। ওই 44 সাউন্ড যদি আপনি শিখতে পারেন সেই ক্ষেত্রে আপনার উচ্চারণের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। এর পাশাপাশি আপনি যখনই লিসনিং শুনবেন তখন একটু মনোযোগ সহকারে শোনা, যে না আপনি একটা শব্দ কিভাবে উচ্চারণ করেন আর তারা কিভাবে করে। এই যে আপনি যখন ট্রান্সক্রিপ্ট পড়বেন অডিও প্লে করে তখনও কিন্তু আপনি উচ্চারণ নিয়ে কাজ করতেছেন। আপনি যখন মুভি দেখতেছেন তখন আপনি উচ্চারণ নিয়ে কাজ করতেছেন। আপনি যখন ট্রান্সক্রাইব করতেছেন তখন আপনি উচ্চারণ নিয়ে কাজ করতেছেন। তো এইভাবে একটু একটু করে যখন আপনার উচ্চারণটা ইমপ্রুভ হবে তখন আপনার লিসনিং স্কিলটা ইমপ্রুভ হবে। আর এর পাশাপাশি আমি যেমনটা বললাম, আপনি চেষ্টা করেন যে 44 সাউন্ডস যেইগুলা, আপনি যদি ইউটিউবে 44 সাউন্ডস ইন ইংলিশ লিখে সার্চ করেন সেই ক্ষেত্রে এই সাউন্ডসগুলো সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। তো এই সাউন্ডসগুলো যদি আপনি শিখতে পারেন তখন দেখা যাবে আপনার উচ্চারণের সমস্যা যেটা তা অনেকটাই দূর হয়ে গেছে। আমি ভিডিও শেষ করব তার আগে আমার ফাইনাল টিপ যেটা, আমি আজকের এই ভিডিওতে কেমব্রিজ থেকে প্র্যাকটিসের যে বিষয়টা সেটা কিন্তু আমি আলোকপাত করিনি। কেন করি নাই? বিকজ আমরা যারা আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছি তারা সবাই কেমব্রিজ বইয়ের সাথে পরিচিত এবং কেমব্রিজ বই থেকে আমরা সবাই বললেও প্র্যাকটিস করব, না বললেও প্র্যাকটিস করব। তো আমার এই ভিডিওর মেইন ফোকাস ছিল কেমব্রিজ বইয়ের পাশাপাশি কেমব্রিজ বইগুলা থেকে আমরা কিভাবে প্র্যাকটিস করব বা আমি কোন কাজগুলো করছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা। তো ওই জন্য আপনাদের মনে হতে পারে যে স্যার আপনি তো কেমব্রিজ বই নিয়ে কিছু বলেন নাই। কেমব্রিজ বই নিয়ে কেন বলি নাই? বিকজ ওইগুলোতে তো আমরা প্র্যাকটিস করতেছি, বা আমি আসলে যেই অ্যাক্টিভিটিসগুলো বললাম সবগুলাই কিন্তু ওয়ান ওয়ে অর অ্যানাদার কেমব্রিজ বইগুলা নিয়ে। তো এখন আমার ফাইনাল যে টিপ যেটা তা হচ্ছে অন্য একটা বই নিয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট প্লাস। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছিলাম তখন দেখা গেছে একটা সময় স্কোর গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় স্টাক হয়ে গেছে, হয়তো বা 7, 7.5 বা 8 এরকম একটা জায়গায় স্টাক। তো আমি কোনোভাবেই সেটা বুস্ট করতে পারতেছি না। আমি কেমব্রিজ বই প্র্যাকটিস করতেছি কিন্তু আমার স্কোর বুস্ট হচ্ছে না। তখন আমি যেটা করছি, আমি একটা প্র্যাকটিস টেস্ট প্লাস বই নিয়ে আমি ওইটা প্র্যাকটিস করছি। কেমব্রিজের বই আছে আমরা জানি 17টা পর্যন্ত এখন পর্যন্ত। প্র্যাকটিস টেস্ট সিরিজের 3টা বই আছে, 1, 2, 3। তো প্র্যাকটিস টেস্ট বইটা আমরা কেন প্র্যাকটিস করব? বিকজ প্র্যাকটিস টেস্ট প্লাস, এটা হচ্ছে ফুল সিরিজের নাম, এই বইয়ে যে টেস্টগুলো দেওয়া আছে লিসনিং রিডিং দুইটাই কেমব্রিজ বই থেকে কিন্তু এই কোয়েশ্চনসগুলো ডিফিকাল্ট। তো দেখা গেছে আমি যখন ডিফিকাল্টগুলো নিয়ে কাজ করছি তখন প্র্যাকটিস টেস্ট প্লাস সলভ করার পর আমি যখন কেমব্রিজে গেলাম দেখা গেলো যে না কেমব্রিজ আমার কাছে সহজ লাগতেছে। প্র্যাকটিস টেস্ট প্লাসে যেখানে আমার 7 আসতো কেমব্রিজে সেখানে আমার 8 আসতেছে। প্র্যাকটিস টেস্ট প্লাসে যেখানে আমার 7.5 আসতো কেমব্রিজে সেখানে আমার 8.5 আসতেছে। সো আমার ক্ষেত্রে এরকম একটা চেঞ্জ আমি এক্সপিরিয়েন্স করছিলাম। তো ওই জন্য আমি আপনাদেরকে বলবো কেমব্রিজ বইয়ের পাশাপাশি আপনারা একটা বা দুইটা প্র্যাকটিস টেস্ট প্লাস প্র্যাকটিস করতে পারেন। তবে যেমনটা বললাম প্র্যাকটিস টেস্ট প্লাস কিন্তু কেমব্রিজ থেকে ডিফিকাল্ট। দেখা যাবে কেমব্রিজে আপনার যে স্কোরটা আসতেছে প্র্যাকটিস টেস্ট প্লাস সলভ করলে স্কোরটা ফল করতে পারে। তখন হতাশ হবে না, বিকজ দিস ইজ দ্য লাইকলি সিনারিও। ওই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। তবে আপনি যখন ডিফিকাল্টগুলো সলভ করবেন তখন যখন আপনি কেমব্রিজে যাবেন কেমব্রিজটা একটু সহজ মনে হবে আমার কাছে, আপনাদের কাছে। তো বেসিকলি এই কাজগুলা আমি আমার আইএলটিএস প্রস্তুতি নেওয়ার সময় করছিলাম এবং আমার বিশ্বাস এই কাজগুলো আইএলটিএস লিসনিংয়ে আমাকে একটা ভালো স্কোর পেতে সাহায্য করছিল। তো আশা করি এই ভিডিওতে আমি যে আইডিয়াসগুলো শেয়ার করছি যে যদি এইগুলো আপনারা ঠিকঠাক মতো করতে পারেন আপনাদের লিসনিংয়ে একটা চেঞ্জ চলে আসবে। আপনার লিসনিং স্কিল বর্তমানে যেই জায়গায় থাকুক না কেন, এটা হতে পারে ব্যান্ড 6, ব্যান্ড 5, ব্যান্ড 4 অথবা ব্যান্ড 7, এই কাজগুলো যদি আপনি ইনকর্পোরেট করতে পারেন আপনার লিসনিংয়ে একটা চেঞ্জ আপনি এক্সপিরিয়েন্স করবেন। সো আমরা ভিডিও শেষ করে ফেলবো আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আমার আগের ভিডিওসগুলো দেখতে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কসগুলো চেক আউট করতে পারেন। I'll see you soon with a new video.